অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ। এটি নিয়ে ইতিমধ্যেই বিশ্ব গণমাধ্যমে সংবাদ প্রকাশ শুরু হয়েছে। এর সাথে গতকাল যে ৩ দিনের সফর শেষে সার্জিও গোর ফিরে গেছেন, তার সফর নিয়ে আরো কিছু কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবে। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সার্জিও গোরের সফর নিয়েই শুরুতে একটু কথা বলি। আপনারা জানেন যে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে ১ ঘন্টা ৪৫ মিনিটের মতো মিটিং করেছেন। এই মিটিংটা ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে যেমন একটা চেষ্টা ছিল, ঠিক তেমনি সার্জিও গোর বাংলাদেশে এসে জামাত কিংবা এনসিপির সাথে মিটিং করেনি। এটি নিয়ে কিন্তু জামাত বেশ গোস্সা হয়েছে। কেন সার্জিও গোর বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং করলেন, এটা নিয়েও তারা কিন্তু রাগ ছেড়েছে। তাই জামাতে ইসলামের আমির ডক্টর শফিক গতকাল সিলেটে বলেছেন যে একটি স্বাধীন দেশে কি করে এই দুই দেশের রাষ্ট্রদূত মিটিং করতে পারেন। বোঝাই যাচ্ছে যে জামাতে ইসলাম, যারা একসময় ডিপ স্টেটের সহায়তা নিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য জঙ্গি আন্দোলন করেছিল ২০২৪ সালের জুলাই আগস্টে, তখন কিন্তু তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে কিংবা ডিপ স্টেটের টাকায় জঙ্গি আন্দোলন করতে বাধেনি। আজকে যখন দুই দেশের রাষ্ট্রদূত একটা মিটিং করছে, তখন তাদের পুরো গা জ্বলে যাচ্ছে। কেন জামাত ইসলামের গা জ্বলে যাচ্ছে? আমেরিকার কিছু বিষয় আছে যেটা সবাই জানেন, যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। আমেরিকা কি জামাতে ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাজনীতির কমোডে? এটি নিয়ে আলোচনা আরো বেশি চলছে। এই কারণেই সম্প্রতি দেখেছেন যে সৎ লোকের শাসন, মেধাবীদের দল বলে যে জামাত শিবিরের কথা আমরা শুনে এসেছি, সেই জামাত নেতাদের একের পর এক অশালীন ভিডিও ফাঁস হচ্ছে। সেই ছাত্র শিবিরের নেতাদের হিজড়ার সাথে কি ঘটনা ঘটেছে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এ কারণেই দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর যখন মিটিং করেন, তখন তাদের অন্তর জ্বলে যায়। দীনেশ ত্রিবেদীর সাথে এই মিটিংটার গুরুত্ব বোঝাতে আরেকটা তথ্য আপনাদের আমি দিচ্ছি, যে এই মিটিং শেষে সার্জিও গোর যখন কক্সবাজারে গিয়েছেন রোহিঙ্গাদের সাথে দেখা করতে, দীনেশ ত্রিবেদী তখন দ্রুত লাঞ্চ শেষ করে অফিসকে বলেছেন যে দ্রুততম সময়ে দিল্লির একটা ফ্লাইট দেখো, এবং তিনি বিকেলের দিকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার তিনি দিল্লি পৌঁছেছেন। গতকাল শনিবার মোদির কিচেন ক্যাবিনেটের একটা মিটিং ছিল সকালে। সেই কিচেন ক্যাবিনেটে উপস্থিত থেকে তিনি এই দুজনের সাক্ষাতের জিস সেই মিটিংয়ে উপস্থাপন করেছেন। এবং আজকে সকালে দিল্লিতে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে ব্রেকফাস্ট মিটিং করেছেন। সুতরাং এই আলোচনাটাকে একেবারে মামুলি কূটনৈতিক আলাপ বলা যাবে না, এবং এ কারণেই জামাতের এই অন্তর্দহন হচ্ছে। এবার বলতে চাই যে আওয়ামী লীগ বিষয়ে কি কথা বলে গেছেন সার্জিও গোর। গতকাল আমি একটু হিন্টস দিয়েছিলাম, সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে। আমি একটি সূত্রের কথা উল্লেখ করেছিলাম যিনি সার্জিও গোরের সাথে মিটিং করেছেন। আওয়ামী লীগের ব্যাপারে দুজনকেই একই কথা বলেছেন, যেটি আমি গতকাল বলিনি। সেটি হলো যে সার্জিও গোর মনে করেন যে আওয়ামী লীগ এবং আমেরিকার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এবং যার ফলে কিছুটা ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছিল। এবং সার্জিও গোর বলেছেন যে আওয়ামী লীগ হ্যাজ আপডেটেড ইটস পলিসি। তাদের এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অনেক নীতি তারা আপডেট করেছে, চেঞ্জ করেছে, এবং এখনো কিছু নীতি তাদের আপডেট করা বাকি আছে। এবং আমেরিকা ও আওয়ামী লীগের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেগুলো আগের চাইতে অনেক কমে এসেছে। এই কথাটি কিন্তু তিনি দুজনকেই বলেছেন। একটি প্রশ্ন আমাকে খুব বেশি শুনতে হয় যে ভাই, ওইখানে তো সাবের হোসেন চৌধুরী আর সার্জিও গোর ছিল, বা আপনার সোর্সের সাথে সার্জিও গোর ছিল, আপনি কি করে জানলেন? আমার সোর্সের সাথে যখন কথা বলেছে
সেখানে অন্তত আরো 6 জন ছিলেন। সাবের হোসেন ভাইয়ের সাথে যখন কথা বলেছেন সেটি অন্তত সাবের হোসেন চৌধুরী তো জানেন। এবার তাহলে বুঝে নেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে বলা কথাগুলো বা আলোচনাগুলো আমি কিভাবে জানলাম। পৃথিবীতে একান্ত বৈঠক খুব কমই আসলে গোপন থাকে, একান্ত থাকে। সেই বৈঠকের ফলাফলকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, কারণ এই বৈঠকগুলো তো আসলে প্রেম আলাপ না, এগুলো তো বৃহত্তর রাজনীতির একটা অংশ। সো এটা গোপন রেখে আসলে কি হবে। এর বাইরে তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে মিটিংটি হয়েছে, যেখানে সার্জিও গোর 22টি পয়েন্ট উপস্থাপন করেছেন, এই 22টি পয়েন্ট উপস্থাপন যে করেছেন, এই 22টি পয়েন্ট নির্ধারণ করার ব্যাপারেও কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে তিনি আলোচনা করেছিলেন। এই 22টি পয়েন্টের বেশ কিছু পয়েন্ট আমার হাতে এসেছে। চায়না কেন্দ্রিক বেশ কিছু ইস্যু আছে, যেমন চায়নার সাথে যতগুলো এমওইউ এবং চুক্তি আছে, ইউনূস সরকার বা বর্তমান সরকার বা শেখ হাসিনা সরকার যারাই করে থাকুক, এগুলো বাতিলের জন্য তারেক রহমানকে বলা হয়েছে। চায়না থেকে অস্ত্র ক্রয় করা যাবে না, এটিও তারেক রহমানকে বলা হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে চায়না থেকে কিন্তু অনেক অস্ত্র ক্রয় করা হতো। চায়নার সাথে শেখ হাসিনার সরকারের বাংলাদেশের অনেক বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তো সেই চায়নাও কিন্তু 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার রেজিম চেঞ্জে ভূমিকা রেখেছিল। তো এখন চায়না বুঝুক, শেখ হাসিনাকে সরিয়েছে, এখন তাদের সাথে বাণিজ্য বন্ধ করবার জন্য সার্জিও গোর তারেক রহমানকে বলে গেছেন। ইরান বিরোধী সামুদ্রিক নিরাপত্তা জোট গঠিত হয়েছে, সেই জোটে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য তারেক রহমানকে বলেছেন সার্জিও গোর। আমেরিকার সাথে যে বাণিজ্য আছে সেই ব্যাপারগুলোতে আবার বলেছেন যে এই লিকুইড ন্যাচারাল গ্যাস কিনতে হবে, জেনেটিক্যালি মডিফাইড ফুড কিনতে হবে। এটা হলো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে খাদ্য উৎপাদন করা হয়, এই বীজগুলোর বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই জেনেটিক্যালি মডিফাইড ফুড নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচনা আছে। এটা দীর্ঘমেয়াদী হেলথ ইম্প্যাক্ট নিয়ে এখনো সংশয় আছে। অনেকেই এটার পক্ষে, অনেকেই এটার বিপক্ষে। এবং বাংলাদেশে যদি জেনেটিক্যালি মডিফাইড ফুড আমেরিকার থেকে ইম্পোর্ট করতে হয়, তাহলে বাংলাদেশের কৃষক যে দীর্ঘ ঐতিহ্যের মধ্য দিয়ে তাদের যে বীজ সংরক্ষণ, ফসল উৎপাদন, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধু তাই না, প্রান্তিক চাষিরা তখন কিন্তু অনেক উচ্চ মূল্যে বীজ কিনতে হবে। তো প্রান্তিক চাষিরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমন বাংলাদেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য উৎপাদনটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। শেখ হাসিনার সরকার, আমি তার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কথা স্মরণ করি, সেই আমলে কিন্তু কৃষিতে একটা বিপ্লব হয়েছিল এবং কৃষি উৎপাদন অনেক বেড়েছিল, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সব অর্জনগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। তো তারেক রহমানকে সেটি বলা হয়েছে। সবচেয়ে সেন্সেশনাল যেটি বিষয় সেটা হলো যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের পরে ইসরায়েল কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বপ্রথম লিখিত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সেই সময়ের সরকার সেই স্বীকৃতিটাকে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর থেকে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। এই অবস্থায় পৃথিবীর 12টা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। তার মধ্যে সৌদি আরব যেমন আছে, পাকিস্তানও আছে। সেই 12টি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ, এবং বাংলাদেশ হয়তো প্রথম দিকেই ইসরায়েলকে স্বীকৃতি দিবে, সে ধরনের চাপই তারেক রহমানের উপরে এসে পড়েছে। এখন এই বাংলাদেশ, এই কদিন আগেও ইউনূসের আমলে আমরা দেখেছিলাম মার্চ ফর গাজা। বাংলাদেশের একজন সেই সমুদ্র পথে গিয়েছিলেন, গাজায় গিয়েছিলেন। তো আপনাদের মনে আছে যে এই হুজুররা যেখানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলকে সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করে, সেখানে তারেক রহমান সরকার ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারে কি ভাবছেন, কিংবা এই যে তার উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইসলামকে নিয়ে তারা যে ব্যবসাটা করেছেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য ইসলাম ব্যবসায়ী যেসব দল রয়েছে, তারা এখন কিভাবে বিষয়টি দেখবেন সেটির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।
ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, এই প্রেশারটা কিন্তু হিউজ। তো দেখা যাক তারেক রহমান সরকার কিভাবে এই চাপ সামলায়, তারা কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি দেবে না। সবশেষে আপনারা জানেন যে গতকাল বিএনপির একটি স্থায়ী কমিটির মিটিং ছিল এবং সেখানে মূল আলোচনাটা ছিল যে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হবে। তো এই ব্যাপারে ডিসিশন দেওয়া হচ্ছে যে তারেক রহমান উইল ডিসাইড যে রাষ্ট্রপতি কে হবে। আমাদের কাছে কয়েকদিন আগে যে সূত্রটা এসেছিল তারা বলেছিল যে মির্জা ফখরুল আলমগীরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, হয়তো পরবর্তী রাষ্ট্রপতি তিনি হবেন। কিন্তু মির্জা ফখরুল আলমগীরের ২০২৪ সালের জুলাই আগস্টের কিছু বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে ৬৪টা জেলায় আওয়ামী লীগের অফিস পোড়ানোর নির্দেশদাতা হিসেবে এবং ৩২ ভাঙার অন্যতম কুশীলব হিসেবে তার ভূমিকা বিতর্কিত হয়েছে এবং একটি প্রভাবশালী দেশ মির্জা ফখরুল আলমগীরের রাষ্ট্রপতি হবার ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে। দেখা যাক এই সিদ্ধান্ত তারেক রহমানের। কিন্তু স্থায়ী কমিটির মিটিংয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম, বর্তমানে যার অধিকাংশ কর্মকাণ্ড ভীষণ বিতর্ক সৃষ্টি করছে, এই তিনজনের ব্যাপারে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয় এবং তারেক রহমানকে এই তিনজনের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।